আচ্ছা, নমস্কার, শুভ সন্ধ্যা। আমি এসে গেছি আজকে লাইভে। ঠিক 10টা বেজেছে, আমি চলে এসেছি আজকে, একটু লেট করিনি। চটপট একটু জয়েন করে যান, তাহলে আমিও শুরু করতে পারি। আদারওয়াইজ আমি কিন্তু শুরু করে দেব, পরে আপনারা দেখে নেবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জয়নিং দেখতে পাচ্ছি। নূপুর দাস ওয়াচিং, থ্যাংক ইউ নূপুর ম্যাডাম। মৌসুমী ভট্টাচার্য চৌধুরী ওয়াচিং। শম্পা মণ্ডল, হাই দি, এসে গেছি, থ্যাংক ইউ। আচ্ছা, এই তো চটপট জয়েন করে যাচ্ছে সবাই। ঠিক আছে, আপনারা জয়েন করতে থাকুন। আমি কিন্তু দেরি করছি না, একটু কথাবার্তা শুরু করি। একটু 2-1 মিনিট কথা বলছি, আমি আপনাদের সঙ্গে একটুখানি গল্পটা করে নিয়ে তারপরে আমি কিন্তু আবার আমি আমার মেন গল্পে ঘটনাতে চলে যাব। হ্যাঁ, না হলে আমি না কমপ্লিট করতে পারি না। আচ্ছা, যেটা বলছিলাম, প্রথমেই সবাইকে জানাই যে এবং বৃত্তের বাইরে নিশ্চয়ই আপনারা জানেন, বেরিয়ে গেছে, অনেকদিন হলো প্রকাশিত হয়ে গেছে। আপনারা সবাই তো আশা করি অনেকেই সংগ্রহ করে নিয়েছেন, আর যারা সংগ্রহ করেনি তারা সংগ্রহ করবেন। কেমন হয়েছে আমাদের লেখাগুলো পড়বেন, পড়ে আমাদের জানাবেন, তাহলে আমরা অবশ্যই একটু মানে আনন্দ পাবো যে আপনাদের ভালো লেগেছে আমাদের লেখাগুলো, আপনাদের আনন্দ দিতে পেরেছে সেই কারণে। তা সেই জন্য আমি প্রথমেই এই কথাটা বলে শুরু করছি যে এবং বৃত্তের বাইরে আপনারা সংগ্রহ করুন। আপনারা সকলে সংগ্রহে থাকলে দেখবেন এটা একটা খুব ভালো একটা গ্রন্থ হিসেবে এবার প্রকাশিত হয়েছে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আচ্ছা, শম্পা মুখার্জি ওয়াচিং। শম্পাদি, থ্যাংক ইউ দিদি, আপনি এসে গেছেন আজকে। শম্পাদি তাড়াতাড়ি চলে এসেছেন, অনেক সময় দেরি হয়ে যায় দিদি আসতে। আচ্ছা, এবারে তো 2-একটা গল্প বললাম, অনেকদিন বাদে আমি লাইভে এলাম। শম্পাদি বলছেন হ্যালো, হ্যাঁ ভালো আছো তো? হ্যাঁ, এখন একটু দিদি ভালো আছি। আগের লাইভটাতে আমি আসতে পারিনি, আমার হঠাৎ একটু শরীরটা খারাপ হয়ে পড়েছিল, সেই জন্য আমি ক্যান্সেল করেছিলাম লাইভটা। তাই অনেকদিন বাদে, প্রায় 1 মাস বাদে আবার এলাম। যাই হোক, সেই কারণে আমার লাইভে আসতে দেরিও হয়ে গেল, আগের লাইভটা মিস করেছি। ঠিক আছে, আজকের লাইভটাতে আমি ওই তাড়াতাড়ি চলে এলাম। আচ্ছা, যেটা বলছিলাম আমি যখন শুরু করি, আচ্ছা আমি এবার ঘটনায় চলে যাচ্ছি। এবার যারা যারা আসবেন আস্তে আস্তে জয়েন করুন, আমি বলতে শুরু করি। আচ্ছা, আমি যখন আমার যে ঘটনাটা আমি শুরু করি লাইভে, আমি চেষ্টা করি একটা করে ঈশ্বরের ঘটনা দিয়ে বলতে। আমার দেখা হোক বা আমার জানা হোক বা আমার শোনা হোক, কেউ আমাকে বলেছেন এরকম কোনো ঘটনা দিয়ে হোক, আমি চেষ্টা করি যাতে আপনারা সেগুলোকে শুনতে পারেন এবং আপনারা সেখানে যেতে পারেন বা আপনারা উপলব্ধি করতে পারেন সে ব্যাপারগুলো। যাই হোক, আমি আজকে, এবং আমি এটাও দেখেছি যে অনেকেই আছেন আমাদের এই গ্রুপে যারা নাকি শুধু এই ঠাকুরের ঘটনাটা শুনতেই খুব ভালোবাসেন। তারা অনেকে আছেন এই গ্রুপে আছেন, কিন্তু হয়তো কোনো কারণে, যে কোনো কারণেই হোক, এই ভয়ের ঘটনাগুলোকে একটু ভয় পান, একটু অ্যাভয়েড করেন। তারা কিন্তু এই মানে ঠাকুরের ঘটনাগুলো শুনতেই খুব পছন্দ করেন। তারা এর জন্য কিন্তু অপেক্ষা করেন কবে আমি লাইভে আসব। তাদের কথা ভেবেই কিন্তু আমি চেষ্টা করি সবসময় প্রথমেই একটা করে ঈশ্বরের ঘটনা দিয়ে বলার। তাই এবার আজকে আমি যেটা বলবো, সেটা আমার যারা পরিচিত আছেন তারা তো জানেন। সেটা হলো, গত রবিবার আমরা কয়েকজনে মিলে দেখে এসেছি, ঘুরে এসেছি একটা খুব ভালো একটা তীর্থস্থান বলা যেতে পারে, পীঠস্থান, ঈশ্বরের পীঠস্থান, স্বয়ং রামকৃষ্ণদেবের পদধূলি সম্পন্ন একটা জায়গা। রঞ্জিতা পাল, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং, এসে থ্যাংক ইউ রঞ্জিতা পাল। আচ্ছা, এমন একটা জায়গায় যেখানে গেলে আমার তো ভালো লেগেছে এবং আশা করি সকলেরই আপনাদের মন মানে একটা অন্য রকম একটা মনের মধ্যে শিহরণ হবে, এবং এত সুন্দর একটা দর্শনীয় পীঠস্থান বলা যেতে পারে। সেটা হলো আমাদের খুব কাছেই, আমাদের যেখানে আমরা থাকি সবাই, এই কলকাতার খুব কাছাকাছি একটা জায়গা, সেটা হলো ব্যারাকপুর। আপনারা বা আমরা অনেকেই আছি যারা এখনো পর্যন্ত কাশী হয়তো দর্শন করতে
পেরে উঠতে পারিনি। অনেকেই হয়তো যাননি এখনো পর্যন্ত কাশীতে গিয়ে মা অন্নপূর্ণাকে দর্শন করতে হয়তো পারেননি। জানি না। আমার বাপিয়া বন্দ্যোপাধ্যায় এসে গেছে, থ্যাংক ইউ, তুমি থাকো, অবশ্যই তোমার ঘটনা বলবো। আচ্ছা, মানে এই যে অন্নপূর্ণা, কাশীর অন্নপূর্ণা অনেকেই দর্শন করতে পারেননি বা যাওয়া হয়তো হয়ে ওঠেনি। তাদের এই অন্নপূর্ণা দর্শন কাশীতে না গেলেও খুব কাছে ব্যারাকপুরে তারা যদি যান তাহলে কিন্তু এই মা অন্নপূর্ণার দর্শন পাবেন। এবং স্বয়ং অন্নপূর্ণা যাকে স্বপ্নাদেশ দিয়ে এইখানে প্রতিষ্ঠা পেয়েছিলেন, নিয়েছিলেন বলা যেতে পারে, তিনি বলেছিলেন কাশীতে গিয়ে অন্নপূর্ণাকে দর্শন দরকার নেই, আমাকে দর্শন করতে গেলে কিন্তু এখানেই সবাই চলে এসো। সুজাতা বলছে জুলিয়া এসে গেছে, থ্যাংক ইউ, তুমি এসে গেছো। তুমি তো বুঝতেই পারবে আমি যে ঘটনা বলছি, কারণ তুমি আমার সঙ্গে ছিলে এত সুন্দর একটা তীর্থস্থান দর্শনে, সেই কারণে তুমি তো জানবেই ব্যাপারটা। যাই হোক, দেখো আমি ঠিকঠাক বলছি কিনা। সেই অন্নপূর্ণার যে কথা আমি বলছিলাম, যে এই মা অন্নপূর্ণা নিজে বলেছেন যে তাকে দর্শন করার জন্য কাশীতে যাওয়ার দরকার নেই, এখানে যেখানে উনি স্থাপিত হয়েছেন নিজে স্ব ইচ্ছায় সেখানে গেলেই তাকে দর্শন পেয়ে হয়ে যাবে। এবং কাশীর অন্নপূর্ণা দর্শনের সমস্ত মানে পুণ্য এখানকার দর্শনে তার পুণ্য ফল পাওয়া যাবে। সেইটা ভাগ্যক্রমে আমার সৌভাগ্য। অঞ্জুলা সেন চৌধুরী এসে, অঞ্জলি তুমি এসে গেছো, থ্যাংক ইউ, তুমি দেখো, তুমিও ছিলে আমার সঙ্গে, তুমিও দেখো শোনো। যেটা বলছিলাম, এবার এইখানে মানে এই মানে অন্নপূর্ণা দর্শনের মাহাত্ম্য, আমি কাশীতেও অবশ্যই গেছি, কাশীর অন্নপূর্ণাকেও আমি দর্শন করেছি, কিন্তু এই অন্নপূর্ণা দর্শন করে যে আমার মনে হলো আমি কাশীর অন্নপূর্ণাকে দর্শন করে যা না যেভাবে তৃপ্ত হয়েছি, এটা আমি সেই তৃপ্ত হয়েছি, তার কারণটা আমি বলছি। এই অন্নপূর্ণা মন্দিরটা প্রতিষ্ঠা করেন রানী রাসমণি, লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী, অর্থাৎ মথুর মোহন বিশ্বাস যিনি মানে রাসমণির জামাই ছিলেন, তারই স্ত্রী ছিলেন হচ্ছে এই জগদম্বা দেবী। তবে জগদম্বা দেবী আরেকটা পরিচয় আমি ছোট্ট করে বলে রাখি, উনি যেমন লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা ছিলেন, তার এই যে স্বামী মথুর মোহন আমি বললাম, তিনি প্রথমে কিন্তু জগদম্বা দেবীর সঙ্গে মথুর মোহন বিশ্বাসের বিয়ে হয়নি, প্রথম বিবাহ হয়েছিল রানী রাসমণির দ্বিতীয় কন্যার সঙ্গে। কিন্তু ভাগ্য ফেরে, ভাগ্য বিপর্যয় বলা যেতে পারে, খুব অল্প বয়সেই তার দ্বিতীয় কন্যা তিরোধান লাভ করেন, অর্থাৎ তিনি মারা যান। তখন এই মথুর মোহন বিশ্বাসকে এমন রানী রাসমণির ছেলের মতন দেখতেন, উনি বলতেন আমার ছেলে মথুর, আমার জামাই না, আমার ছেলে। সেই জন্য তার কন্যা সন্তান যখন মৃত্যু হয়, তার জামাইকে কিন্তু তিনি হারাতে চাননি, সেই কারণে তার জামাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন তার কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবীকে। এই জগদম্বা দেবী কিন্তু এই যে বললাম ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এবারে কথা হচ্ছে, এই প্রতিষ্ঠার পিছনেও কিন্তু একটা কাহিনী আছে, অর্থাৎ একটা মাহাত্ম্যপূর্ণ কাহিনী আছে। সেটা কি? সেটা হলো 1875 সালে কিন্তু এই মন্দিরটা নির্মাণ করেন এই জগদম্বা দেবী ব্যারাকপুরের রাসমণিঘাটের কাছে। কিন্তু কথা হচ্ছে তার আগেও, মানে যখন রানী রাসমণি দক্ষিণেশ্বর প্রতিষ্ঠা করেছিলেন, সেখানেও কিন্তু উনি স্বপ্নাদেশ পেয়ে ওখানে প্রতিষ্ঠা করেছিলেন মা ভবতারিণীকে। এই মন্দির প্রতিষ্ঠা করার সময়, ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা করার পরও কিন্তু রানী রাসমণির ইচ্ছা ছিল তিনি একবার কাশীতে যাবেন এবং মা অন্নপূর্ণাকে দর্শন করবেন। কিন্তু তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে অন্নপূর্ণার দর্শনে তিনি যখন যেতে পারেননি। তারপরে তার মেয়ে জগদম্বা দেবী, তিনিও চেষ্টা করেছিলেন যে আমি মায়ের ইচ্ছা পূরণ করব, আমি গিয়ে অন্নপূর্ণা দর্শন করব। তৎকালীন সময়ে জলপথেই যেতে হতো সাধারণত,
যা আর স্থলপথে ছিল, জলপথেও ছিল। একদিন নৌকা করে যেতে যেতে রাত্রে যখন উনি ঘুমোচ্ছেন, তখন জগদম্বা দেবী স্বপ্নে স্বপ্নাদেশ পান মা অন্নপূর্ণার, যে তুই কেন এত কষ্ট করে যাবি কাশী আমাকে দেখতে, তুই আমাকে এখানে এনে প্রতিষ্ঠা কর, আমি তোর কাছে প্রতিষ্ঠিত হব। কোথায় না, তিনি পুরো লোকেশনটা ওনাকে বলে দেন। কিভাবে না, যেভাবে জলপথে তুই যাচ্ছিস এইভাবে গিয়ে এইখানে, অর্থাৎ এখন যেটা ব্যারাকপুর হয়েছে, ব্যারাকপুরের একটা নির্দিষ্ট অঞ্চল যেখানে এখন এই মন্দিরটা হয়েছে, সেই মন্দিরের ওই অঞ্চলের উনি স্বপ্নাদেশ দেন যে এইখানে আমার প্রতিষ্ঠা কর, আমি তোর কাছেই প্রতিষ্ঠা নেব। অন্নপূর্ণা আমাকে দর্শন করতে কাশী যেতে হবে না। তারপরে উনি সঙ্গে সঙ্গে ওনার ইচ্ছার কথা ওনার স্বামীকে মথুরবাবুকে জানান। মথুরবাবু তখন এই জায়গাটা খুঁজে বার করেন, স্বপ্নাদেশ অনুযায়ী খুঁজে বার করে গঙ্গার ধারে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন 1875 সালে। প্রায় 150, আজ থেকে 150 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়, 12ই এপ্রিল 1875 সাল। যদিও সেটাও খুবই দুর্ভাগ্যের বিষয় ছিল, মন্দির প্রতিষ্ঠার 5 বছরের মধ্যেই জগদম্বা দেবীও ইহলোক ত্যাগ করেন। তিনিও বেশি দিন এই মন্দির আর রক্ষণাবেক্ষণ করতে পারেননি। কিন্তু তথাপি মথুর মোহন বিশ্বাস কিন্তু মন্দিরটিকে ভীষণ ভালোভাবে যত্ন করে আরও বড় করে সাজিয়ে গুছিয়ে তার ইচ্ছা এবং তার শাশুড়ি মায়ের ইচ্ছা মতনই কিন্তু তৈরি করে গুছিয়ে রেখেছিলেন। আর তার থেকে বড় কথা হলো, যখন উনি স্বপ্নাদেশ পান জগদম্বা দেবী যে এই মন্দিরটা উনি করবেন, তখন উনি ভেবেছিলেন আমার মা যেভাবে দক্ষিণেশ্বরে মন্দির করেছেন ঠিক সেইভাবে ভবতারিণীর মন্দিরের আদলেই এই মন্দির তৈরি হবে। এবং সত্যি তাই। আর শুধু তাই নয়, যে সমস্ত স্থাপত্যবিদরা যারা ওই মন্দিরের কার্যভার মানে বহন করেছিলেন, তাদের দ্বারা ওই মন্দিরটা তৈরি হয়েছিল, সেই সমস্ত মানে লোকেদেরই দিয়ে, তাদেরই লোক দিয়েই এই এই মন্দিরটাও তৈরি করানো হয়। সেই কারণে কি হয়েছিল, একেবারে এক মন্দির মানে এক স্থাপত্য মানে শৈলী কিন্তু দেখা যায় ওই মন্দির আর এই মন্দিরে। এখানে গেলে যে কোনো কেউ দক্ষিণেশ্বরের মন্দির বলে এটাকে মানে ভুল করবেন। ওখানে 12টা শিব মন্দির আছে, এখানে 6টা শিব মন্দির আছে, এটাই পার্থক্য। আর এই যে ভবতারিণী মন্দিরের মতো যে মন্দিরটা এখানে তৈরি করেছে অন্নপূর্ণার মন্দির, সেই মন্দিরও কিন্তু মা অন্নপূর্ণার স্বর্ণ দিয়ে মানে স্বর্ণালঙ্কার তো বটেই, স্বর্ণ দিয়ে তার মানে তিনি তাকে তৈরি করা হয়েছে। আর যেটা শিব যিনি মার পাশে আছেন, অন্নপূর্ণার পাশে শিবশম্ভু তার স্বামী, তিনি সেটা তৈরি করা হয়েছিল অষ্টধাতু দিয়ে তৈরি করা হয়েছে। এবং সেটা কিন্তু ওখানে এখন যে প্রতিষ্ঠা মূর্তি দেখতে পাই সেইটাই মানে স্বর্ণ দিয়ে তৈরি হচ্ছে মায়ের মূর্তি, আর অষ্টধাতু দিয়ে তৈরি হচ্ছে শিব মানে শিবের মূর্তি আর কি। সেই মানে ওইখানে এমনকি মা তাকে বলেছিলেন যে 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 এই মন্দিরে আসবে, এই মন্দিরে আমাকে দর্শন করবে, পুজো দেবে, সে তার জীবনে কোনোদিন অন্নের অভাব হবে না এই অন্নপূর্ণার মন্দির দর্শন করলে। সেই জন্য নাকি তারপর থেকে দূর দূরান্ত থেকে লোক, শুধুমাত্র কলকাতা পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন প্রদেশ থেকে লোক এখনো আসেন এই মন্দিরের মাকে দর্শন করতে এবং তাকে পুজো দিতে। সেই কারণেই ওখানে দিনে থাকার জন্য, আগে নাকি রাতে থাকারও ব্যবস্থা ছিল, কারণ দূর দূরান্ত থেকে লোক আসতো যখন, তখন তাদের রাখার জন্য মানে মথুরমোহন বিশ্বাস মানে জমিদার তারা ছিলেন, তারা ব্যবস্থা করতেন যাতে রাতে খাওয়া দাওয়া দিয়ে তাদেরকে রেখে পরের দিন যাতে তারা আবার যেতে পারেন, কারণ তখন তো দিনে দিনে যাতায়াত করা যেত না সেই কারণে। কিন্তু এখন আস্তে আস্তে সেটা যেহেতু এর বিভিন্ন কারণ মানে সুবিধার জন্য তারা এখন আর ওইভাবে থাকার ব্যবস্থা করেন না। কিন্তু আমি দেখে এসছি অনেক ঘর আছে, সেখানে সকালবেলা কেউ গেলে, ওখানে কেউ পুজো দিতে চাইলে, বা ওখানে তার পাশে যদি কেউ কোনো অনুষ্ঠান করতে চায়, পৈতে, অন্নপ্রাশন, বিয়ে, ছোটোখাটো কোনো অনুষ্ঠান করতে চায়, সেই কারণে ওখানে সকালবেলা থেকে সেই ঘরে থেকে রাত্রিবেলা আবার বিকেল সন্ধ্যা হয়ে গেলে কাজ টাজ মিটে গেলে বেরিয়েও আসতে পারেন। এইভাবে সেই সিস্টেমটাই ছিল তখন, কিন্তু এখন একটু পরিবর্তন হয়ে
এখানে করা হয়েছে। আর কারণ কি, ওইখানকার দর্শন করলে, মায়ের দর্শন করলে মা অন্নপূর্ণার নাকি দয়ায় মানে জগদম্বাকে স্বপ্নে উনি পেয়েছিলেন, জগদম্বা দেবীকে স্বপ্নে দেওয়া হয়েছিল, স্বপ্নাদেশ দিয়েছিলেন মা যে এখানে এসে যে আমার দর্শন করবে তার জীবনে কোনোদিন অন্নাভাব হবে না। আমি যদিও এটা আগে জানতাম না, কিন্তু আমার তো দর্শন হয়েছে। এবং যারা এখনো ওখানে দর্শন করেননি তাদের কাছে আমি বলবো একবার গিয়ে দর্শন করে আসতে পারেন। শুধু তাই নয়, সেই কারণেই কিন্তু, যদিও সব মন্দিরেই ভোগ বিতরণের ব্যবস্থা অল্প বিস্তর থাকে আমি জানি সব জায়গায় গেলে পরেই, কিন্তু এখানে নাকি সেই কারণেই সেই তখনকার সময় থেকে বসিয়ে মানে প্রত্যেক দিন 365 দিন অন্নভোগ মানে মানুষকে যারা যান দর্শনার্থীরা মানে যারা যান তাদেরকে বসিয়ে অন্নভোগ খাওয়ানো হয় পাত পেরে। এটা তখনকার থেকে নিয়ম হয়ে আসছে। আর আজকের দিনও আমরাও যে গেছিলাম গত রবিবার, আমরাও কিন্তু গিয়ে সেখানে খেয়ে এসেছি। যদিও এখন মূল্য দিয়ে সেটা খেতে হয়, কিন্তু তৎকালীন সময়ে সস্তার দিন ছিল তখন হয়তো, আর তখন জমিদারির একটা ব্যাপার ছিল, বিরাট ব্যাপার ছিল। সেই কারণে মতন মোহন বিশ্বাসের মতো অত বড় জমিদার ছিলেন, রানী রাসমণির মেয়ে, সেই ন্যাচারালি তাদের ক্ষেত্রে প্রত্যেক দিন ওই সময়কার সময় খাওয়ানোটা, বিনামূল্যে খাওয়ানোটা কোনো ব্যাপার ছিল না। কিন্তু এখন হয়তো সেটা একটা তো সমস্যার জায়গা অবশ্যই আছে, একটা অর্থের একটা বিশাল ব্যাপার যোগান লাগে। সেই কারণে এখন মূল্যের বিনিময় কিন্তু যে যাবেন কোনোদিন ওখানে অভুক্ত থাকবেন না, ওখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে। এটা সব কিন্তু মন্দিরে নেই। এখানে অন্নপূর্ণার মন্দির বলেই অন্নভোগের ব্যবস্থা আছে, এবং মানে পর্যাপ্ত পরিমাণে এখানে গিয়ে ভোগ খেতে পারবেন। এবং 7 থেকে 8 রকমের পদ দিয়ে সেখানে কিন্তু প্রত্যেক দিন খাওয়ানো হয় যারা যান দর্শনার্থীরা এবং ভক্তরা তাদেরকে। সেই কারণে এবং আমরা গিয়েও কিন্তু এটা সেখানে আমরা প্রসাদ গ্রহণ করেছি, এবং খুব ভালো প্রসাদই আমরা গ্রহণ করেছি। যদিও সেটা মূল্য দিয়ে করতে হয়, এবং সেটা এখন তো যেহেতু লোক সংখ্যা বেড়ে গেছে, চাহিদা বেড়ে গেছে, একসঙ্গে একটা হিউজ পরিমাণ তো করা সম্ভব হয় না। সেই কারণে আজও সেই নীতিটা কিন্তু চলে আসছে জগদম্বার সময় থেকে, কিন্তু সেখানে মূল্য দিয়ে এবং নির্দিষ্ট সময় একটা দেওয়া হয় 1:30টার পর থেকে, এবং সেটা টিকিট কেটে আগে থেকে রাখাও ব্যবস্থা আছে, অথবা গিয়েও কাটা যায় যদি সেই সংখ্যক। আমি এটাও জানতে পেরেছি যে হয়তো খুব বেশি না হলে প্রত্যেক দিন 50, 60, 70 জনের তো ভোগ খাওয়ার ব্যবস্থা থাকেই। আর কোনো অকেশন হলে, মানে বড় বড় কালী পুজোর দিন বা কোনো বড় এই দিনগুলোতে হলে তখন নাকি আরও বেশি লোকের ওখানে বন্দোবস্ত করা হয় ভোগ নেওয়ার আর কি। যাই হোক, এই অন্নপূর্ণার মন্দিরে গেলে কারোর দর্শন করলে, পুজো দিলে কারোর নাকি অন্নের অভাব হয় না। এটা মা জগদম্বা মাকে স্বপ্ন দিয়েছিলেন জগদম্বা দেবীকে, তার থেকেই জানা আছে, প্রচলিত কথা আছে। যাই হোক, আমি এটা যেহেতু গত সব রবিবারই দেখে এসেছি, যার জন্য আজকেই আমি সকলকে এটা জানালাম, বললাম। আশা করি আপনাদের ভালো। আরেকটা কথা খুব মিস করে গেলাম বলতে, সরি। সেটা হলো, জগদম্বা দেবী যখন এই মন্দিরটা তৈরি করেন তখন এই মাকে প্রতিষ্ঠা করেছিল কে জানেন? মায়ের যে প্রাণ প্রতিষ্ঠা করে মাকে প্রথম প্রতিষ্ঠা কে করেছিল? সেটা স্বয়ং রামকৃষ্ণদেব করেছিলেন। এটা একটা বিশাল ব্যাপার, আমি বলতে ভুলে গেছি, এর জন্য আমি ক্ষমা চাইছি সবার কাছে। আচ্ছা, রামকৃষ্ণদেব এসে এই মায়ের মূর্তিকে প্রতিষ্ঠা করে পুজো করে গেছিলেন। তারপরেও নাকি আমি শুনেছি, খবর নিয়ে জেনেছি যে আরও 3 থেকে 4 বার নাকি ঠাকুর রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর থেকে এই ব্যারাকপুরে আসতেন শুধু এই মা অন্নপূর্ণাকে দর্শন করতে। বলতেন, আমার ভবতারিণী এক মা, অন্নপূর্ণা এক মা, এক মাকে দর্শন করলেই আর এক মার জন্য মন কাঁদে। তিনি নাকি এখানে প্রায়ই আসতেন। তার এই পায়ের ধুলো পড়েও এই জায়গাটা আরেকটা তীর্থস্থান, পীঠস্থান হিসাবে পরিগণিত হয় এখনো দর্শক মহলে আর কি। এটা আমি যার জন্য আমার তো মনে হয়েছে একে অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা, সকলের অন্নদাত্রী যিনি, তারকে দেখা দর্শন, প্লাস ঠাকুর রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত এই স্থানে যে যাবেন বা যারা যাবেন, আশা করি মনটা শান্তিতে ভরে উঠবে। আচ্ছা, আমি জানি না আপনাদের কেমন লাগলো। সুজাতা বলছে দারুণ বললে, সত্যি কথা, তুমিও তো জানোই, তুমি তো আমার সঙ্গে ছিলে, আমরা কিরকম ভাবে আমাদের মনটা কিরকম ভরে গেছিল।
এবং আমি তখন সেদিনকেই বলেছিলাম যে এখানে আরেকজন ম্যাডামের আরেকটা ঘটনা আছে, ঠাকুরের সংকট মোচনের ঘটনা, উনি আমাকে আগেই দিয়ে রেখেছেন, কিন্তু আমি ভেবেছিলাম বলবো, কিন্তু আজকে আমি সেটা না বলে আমি এই ঘটনাটাই বললাম। কারণ যেহেতু আমরা, তুমি তো জানোই, তুমিও ছিলে, যেহেতু আমরা এত তাড়াতাড়ি মানে সঙ্গে সঙ্গে ঘটনাটা দেখলাম, আমার লাইফটাও ছিল, আমি মনে করলাম না আমি আজকেই বলি। কারণ আমার কাছে অনেকে, সুরমিতা ম্যাডাম থেকে শুরু করে অনেক ম্যাডামরা আছেন এখানে যারা আমাকে পার্সোনালি আমাকে পিন করেন। আরও অনেকে, যদি কারোর নাম আমি একটু ভুল বলে মানে না বলে ফেলি তাহলে কিন্তু আমাকে মার্জনা করবেন, আমি সকলের নাম বলতে হয়তো পারছি না। সুরমিতা ম্যাডাম, আরও কয়েকজন ম্যাডাম আছেন যারা আমাকে পার্সোনালি মাঝে মাঝেই আমাকে বলেন যে ঈশ্বরের ঘটনাগুলো যখন তুমি বলো না, তখন আমি কিন্তু আমরা নিজেরা গিয়ে সেখানে দেখে আসি এবং আমাদের মনটা ভরে যায়, এবং তারা ওয়েট করেন শুধুমাত্র আমার এই প্রথমে ঈশ্বরের ঘটনাটা শোনার জন্য। যার জন্য আমি কিন্তু যখন যেটা পারি এবং আমি এটা নিজে যাই, সেটা অবশ্যই আমি আপনাদের কাছে বলার চেষ্টা করি, যাতে আপনারা যান। এই সমস্ত ম্যাডামরা যারা আমাকে পার্সোনালি ফোন করেন তা তো আপনারা জানেনই। আশা করি সকলের ভালো লাগবে। সম্পাদি, তোমারও ভালো লাগবে, তুমিও তো ভীষণ ঠাকুর রামকৃষ্ণদেবের ভক্ত আমি জানি, এবং তুমি ভীষণভাবে এইগুলোকে তুমি পছন্দ করো, অর্থাৎ তোমারও ভালো লাগবে। খুব ভালো লাগলো গো, সম্পাদি বলছে। ঠিক আছে সম্পাদি, সময় সুযোগ পেলে একবার ঘুরে এসো, দেখবে তোমার মনটা ভীষণ ভরে যাবে, যেমন করে আমার মনটা তৃপ্ত হয়েছিল। আচ্ছা, এবারে সবাই জানাবেন কেমন লাগলো। নূপুর দাস ম্যাডাম, এই তো, হ্যাঁ আপনি তো অনেক না জানা তথ্য জানলাম। হ্যাঁ, আপনিও তো জানেন, আপনি তো আমাকে অনেক ঘটনা জানেন, বাবার ঘটনাগুলো আপনিও তো অনেক বলেছেন, ভালো লাগে, আপনিও গেছিলেন, সেখানেও যান। অর্থাৎ সবাই, আমি জানি অনেক ম্যাডাম আছেন, আমি নূপুর ম্যাডামটা বলতে ভুলে গেছিলাম, অনেক ম্যাডামরা আছেন যারা আমাকে মাঝে মাঝেই ফোন করেন যে আমার এই জায়গাগুলো তারা যান, তাদের খুব ভালো লাগে, তারা শুধু বসে থাকেন আমি কবে এই ঠাকুরের ঘটনাগুলো বলবো বা দর্শনীয় স্থানগুলোর কথা বলবো। আচ্ছা, কথা না বাড়িয়ে চলে যাবো আজকে সেকেন্ড ঘটনা। পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছেন ভালো লাগলো। হ্যাঁ, তো তোমার ঘটনাটা সংকট মোচনের ভেবেছিলাম বলবো আজকে, কিন্তু আজকে যেহেতু আমি রবিবার দিন এইটা দেখে এসে আমার এত মনটা কেমন একটা হয়ে গেল, মনে হলো তোমাদের সবাইকে আগে জানাই, তাই জন্য আমি আজকে প্রথমে এই ঘটনাটা দিয়ে শুরু করলাম। ঠিক আছে, তোমার ঘটনাটা এইবার আমি শুরু করব। যারা বলে যে ভয় পাচ্ছি, এবার তাদের জন্য কিন্তু ভয় লাগলে তারা এবার কানে আঙুল দিয়ে চুপচাপ করে আস্তে করে আলো টালো বড় বড় আলো জ্বালিয়ে বসে থাকেন, দেখো, হ্যাঁ শুধু দেখো আর কি, লিপ রিড করো, কানে আর শোনো না যারা ভয় পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা এবার পাপিয়া ম্যাডাম আপনার ঘটনাটা বলছি। আপনার দুটো ঘটনা আমি আজকে বলবো, অবশ্যই বলবো। তার মধ্যে আমি আগেই বলে নিই, আপনার নিশির ডাকের ঘটনাটা বলবো। আরেক দিদি আমাকে পাঠিয়েছেন, দিদির নাম হলো, অনেকদিন আগেই তিনি পাঠিয়েছেন, মিতালি দিও একটা নিশির ডাকের ঘটনা আমাকে বলেছেন। হ্যাঁ, এই দুজনের নিশির ডাকের ঘটনা দুটো আমি বলবো, তারপর পাপিয়া ম্যাডাম আপনার একটা ঘটনা আমি পরে বলবো। ঠিক আছে, আগে আপনার ফার্স্ট নিশির ডাকের ঘটনাটা বলছি। আচ্ছা সুজাতা, তুমি শুনতে পারো নিশির ডাকের ঘটনাটা, খুব একটা কিন্তু তোমার ভয় নাও লাগতে পারে, তুমি যাতে ভয় পাও তো। আর অঞ্জুদাদি, তুমিও খুব ভয় পাও, তোমরা সবসময় বলো ভয় পাই। তুমি এটা শোনো, দেখো, এটা অদ্ভুত লাগবে ঘটনাটা। এটা পাপিয়া ম্যাডাম আছেন, দেখো, পাপিয়া ম্যাডামের একটা নিজের রিলেটিভের ঘটনা এটা। আচ্ছা, তুমি যদি পাপিয়া ম্যাডাম, তুমি কিন্তু যদি মনে করো কোনো ভুলভাল বলছি, একটু ভুলভ্রান্তি হয়, তুমি আমাকে ঠিক করিয়ে দেবে। ঠিক আছে, যতটুকু আমি মনে রেখে বলছি, আমি তো লিখে রাখি না, তোমাদের থেকে শুনে মোটামুটি একটা চক আউট করে রাখি মেমোরিতে, তারপর সেটা আমি বলি। ঠিক আছে, আচ্ছা, শুধু পয়েন্টটা আমি লিখে রাখি। এই ঘটনাটা পাপিয়া ম্যাডাম বলেছে আমাকে সম্ভবত 1974 সালের কাছাকাছি ঘটনা। আমি ঠিকই বলছি আশা করি, তাই তো? আচ্ছা, তাও আজ থেকে অনেক বছর আগেরই ঘটনা, তো 1974 সালের ঘটনা। তখন পাপিয়া ম্যাডামের আমাকে উনি বলেছেন এই ঘটনাটা, উনি ওনার শাশুড়ির থেকে শুনেছেন, ওনার মামা শ্বশুরের ঘটনা, জীবনের ঘটনা। মানে একটা অদ্ভুত মানে ব্যাপার আর কি, শুনলে বুঝতে পারবেন কিরকম একটা শিহরণ লাগবে। হ্যাঁ ঠিক আছে, তাই তো? আচ্ছা, 1974 সালের ঘটনা। তা তখন ওনার মামা শ্বশুর, মানে ছোট মামা শ্বশুর, ওনার হাজবেন্ডের যত মামা ছিলেন তার মধ্যে সব থেকে ছোট ছিলেন হচ্ছে এই মামা শ্বশুর, যার ঘটনাটা আমি বলছি, মানে মামা আর কি, মানে হাজবেন্ডের মামা, ওনার মামা শ্বশুর। উনি তখন পড়াশোনা করছেন আর কি, মানে কলেজ টলেজে পড়ছেন, আর উনি নাকি খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন, আমাকে উনি বলেছেন।
আর ওনার মানে একটা ধরন ছিল, মানুষের থাকে না কিছু লোকের ধরন থাকে পড়াশোনার, যে সারাদিন পড়াশোনা করে না, নিজে কাজকর্ম, খেলাধুলা, গল্প গুজব সবই করছেন, কিন্তু রাত্রিবেলা নির্দিষ্ট একটা সময় তারা পড়াশোনা করে এমন সুন্দর মেকআপ করে দেন যে পরীক্ষায় কিন্তু রেজাল্টটা ভীষণ ভালো করেন। সেই ধরনেরই মধ্যেই পড়েন হচ্ছে ওনার এই মামা শ্বশুর। কারণ তিনি ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি পড়াশোনায় ভীষণ ভালো ছিলেন, কিন্তু উনি নাকি দিনের বেলা সেরকম পড়াশোনা করতেন না। এই জন্য ওনার মানে দিদা, মানে হাজবেন্ডের দিদা, হাজবেন্ডের দাদু, মানে ওই মামার বাবা মা আর কি, মামা শ্বশুরের বাবা মা, আমাকে উনি নামটাও বলেছেন, কিন্তু আমাকে নামটা করতে না করেছেন, কারণ যেহেতু ওনাদের ফ্যামিলি তো সবাই এখনো জীবিত আছেন, ন্যাচারালি নামটা পার্টিকুলার বলাটা ঠিক হবে না বলে আমি ম্যাডামের কথা রাখার জন্যই তার নামটা বলছি না। আমি মামা হিসেবেই কথাটা বলছি আর কি। উনি আরও মামাদের নাম বলেছেন এবং এনার নামটাও বলেছেন আমাকে, কিন্তু আমি বলছি না। তা ওনার দাদু ওনার মামার নাম ধরে বলতেন, দেখ পড়াশোনাটা ভালো করে কর। তো উনি বলে, দেখো আমি তো রাত্রে করি, ভালো করি। তা ওনারা দেখেন হ্যাঁ সত্যি তো রাতে করে। কীরকম করতেন, রাত 10টা 11টা পড়া শুরু করতো, প্রায় দিনই ভোর 3টে 4টে বেরিয়ে যেত পড়াশোনা করতে 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 আস্তে আস্তে হয়তো একটা সময় উনি ঘুমিয়ে পড়তেন, হয়তো বেলায় ঘুমতে করতেন বা এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু ওনার পড়াটা উনি কিন্তু রাত্রিবেলায় করতেন। আর উনি যখন পড়াশোনা করতেন তখন যে ঘরটা উনি পড়তেন সেটা একটা আলাদা একটা একা উনি পড়াশোনা করতেন, আলাদা ঘর ছিল। আর এনারা অ্যাকচুয়ালি কি মানে আলাদা, মানে ওনার দাদু, মানে দাদু বলবো না, মানে ওনার বাবা মা, মানে এনার মানে দিদি শাশুড়ি মা এরা আর কি, মানে ওনার মামা শ্বশুরের বাবা মার কথা বলছি আর কি। ওনারা কি করতেন, আলাদা ঘরে শুতেন, মানে অন্য একটা জায়গায় শুতেন। আর উনি পড়াশোনা করার জন্য উনি আলাদা একটা ঘরে থাকতেন, রাত্রে পড়াশোনা করতেন, শুতেন। এবারে কি হতো, ওনার মানে মামার বাবা আর কি করতেন, প্রায় সময় রাত্রে কি একটা হ্যারিকেন জ্বালিয়ে রাখতেন, রেখে বাইরে রেখে দিতেন, বলতেন দেখ কখনো তো বাথরুমে যাওয়া দরকার পড়তে পারে, ঘর থেকে বেরিয়ে বাইরে তখনকার দিনে তো। আর আগেই বলে রাখি ওনাদের জায়গাটা ছিল, মানে যেখানকার ঘটনা আমি বলছি এটা গোবরডাঙ্গা। তখন এখন গোবরডাঙ্গা তখন গোবরডাঙ্গাটা একটা মফস্বল প্রায় গ্রাম্য জায়গা বললেই হয়, তখন আরও ছিল। ন্যাচারালি সেটা খুব ফাঁকা একটা জায়গা ছিল আর কি। তা উনি যখন পড়াশোনা করতেন বাইরে একটা হ্যারিকেন কমিয়ে জ্বালিয়ে রেখে দিতেন আর কি, এমনটা শেডের তলায় রেখে দিতেন যেখানে নাকি উনি উঠলে বাইরের গেটে আলোটাকে বাড়িয়ে নিয়ে যেতে পারেন, ওনার বাবা বলে রাখতেন আর কি। তা এবং এটাও বলতেন ওনার মা যে দেখ যদি উঠিস, বা বাবারা দাদারা বলতেন, মানে অন্যান্য মামারা বলতেন আর কি, যদি উঠিস রাত্রিবেলা বেরোস তাহলে কিন্তু আমাদেরকে ডাকবি, আমরা কেউ না কেউ উঠবো বাইরে বাথরুম যাওয়ার দরকার হলে। আর ওনার মা আর কি, মানে ওই ছোট মামা শ্বশুরের মা, উনি ওনার দিদি শাশুড়ি আর কি, উনি বলতেন দেখ তুই একা রাত্রে পড়িস রাত বিরেত, তুই কিন্তু একা কখনো কেউ ডাকলেও বাইরে বেরোবি না, একদম বাইরে বেরোবি না, সারাও দিবি না, বেরোবিও না। কারণ রাত্রিবেলা নিশিকাল যাকে বলে, রাত্রি 12টা 1টার পর থেকে রাত্রি 3টে পর্যন্ত নিশি প্রহর যাকে বলে, 2টো 3টে এই প্রহরগুলো খুব মানে একটা ক্রুশিয়াল টাইম থাকে, সকলে বলে, মানে একটা ভালো সময় থাকে না। এই সময় হট করে কেউ ডাকলে বা সবাই বলে আর কি যে বেরোনোই উচিত বা সাড়া না দেওয়া উচিত, এরকম। যথারীতি উনিও ওনার ছেলেকেও এইভাবে সাবধান করে সব সময় দিতেন। তা উনিও সেটা করতেন না, উনিও কিন্তু ঠিকঠাকভাবেই থাকতেন আর কি। কিন্তু একদিন, সেই দিনটা ছিল শনিবার, সেই সময় উনি তখন রাত 2টো বাজে, উনি পড়াশোনা করছেন, এবং যখন ওনার মাঝে মাঝে ওনার মানে বাবা, মানে যখন দাদা শ্বশুর যখন বেরোতেন কোনো ওয়াশরুম টশরুম যেতেন বাইরে দিয়ে, উনি সারাদিন কিরে নাম ধরে বলতেন, কিরে ঘুমিয়ে পড়লি না তো, কিরে জেগে আছিস না পড়ছিস, এরকম সারা দিতেন। উনি ঘুমিয়ে পড়লে সারা পেতেন না, ওনারা ভাবতেন ঠিক আছে ঘুমিয়ে পড়েছে, ভালো, রাত মানুষের রাতে তো ঘুম আসতেই পারে। আর যদি সারা জেগে থাকতেন তাহলে বলতেন উনি হ্যাঁ জেগে আছি, ঠিক আছে, ওনারা ওনার মতন ওয়াশরুমের কাজ ছেড়ে ওনারা চলে আসতেন। তো যেদিনটার কথা বলছিলাম সেটা ছিল একটা শনিবার ছিল। তা উনি যথারীতি এরকম পড়ছেন, পড়তে
রাত তখন 2টো বেজে গেছে, 2টো বাজে, প্রায় 2টোই বাজে। তখন উনি শুনছেন বাইরে থেকে কেউ একটা ওনাকে না নাম ধরে ডাকছে। আমি নামটা বলছি না, আগেই বললাম যে আমাকে পাপি ম্যাডাম বারণ করেছেন নামটা বলতে। আমি নামটা বলছি না। বলছে, এই শোন না, একটু আয় না। তো উনি ভেতর থেকে সাড়া দিচ্ছেন কিন্তু। কে? তখন সে বলছে, আমি রঘু। তখন বলছে যে কি হয়েছে, তুই ভেতরে আয় না। বলছে, না আমি ভেতরে যাবো না, তুই বাইরে আয়। তখন উনি বলছে, আমি এখন বাইরে যেতে পারবো না, এত রাত, আমি এখন পড়াশোনা করছি, আমার এখন পরীক্ষার সামনে, আমি এখন বাইরে যাব না। তো ওই ওনার যে বন্ধু বাইরে ডাকাডাকি করছে, সে কিন্তু কনস্ট্যান্ট ডেকেই যাচ্ছে, এরকম করছিস কেন বাবা, একটু আয় না, একবার আয় না, একটু ডাকছি আসতে পারছিস না, এরকম কিন্তু সে নাকি বলেই যাচ্ছে। তখন উনি অনেকবার না 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 করেছেন, করার পরও যখন সে শুনছে না, কিছুতেই শুনছে না, তখন উনি বিরক্তই হয়ে যে কি এতবার ডাকছে, আবার রেগে টেগে যাবে, ঠিক আছে বলে দরজাটা খুলেছে। খুলে দাঁড়িয়েছে, বলছে কি হয়েছে? ওই অন্ধকারে, তখন তো অন্ধকার, শনিবার ছিল, অন্ধকারের মধ্যে। বলছে কি হয়েছে? উনি বেরোনো মাত্রই উনি পিছন ঘুরে গেছেন, মানে যে ডাকছিল বন্ধু, পিছন ঘুরে গিয়ে একটু আমার সঙ্গে চল বলেছেন। তখন আর কোনো কথা না, এতক্ষণ যে ডাকাডাকি করেছে, যেই উনি বেরিয়েছেন আমার সঙ্গে চল বলেছেন, আর কোনো কথা না বলতে উনি না হনহন করে হাঁটছেন, মানে যে ডাকছেন এই বন্ধু হনহন করে হাঁটছেন। আর ইনি মানে ওনার মানে ম্যাডামের মামা শ্বশুর কি করেছেন, পিছন পিছন না হাঁটা শুরু করেছেন, খুব জোরে জোরে উনিও হাঁটছেন, হেঁটে অনেকটা গেছেন, গিয়ে বলছেন, কিরে তুই এত তাড়াতাড়ি হাঁটছিস কেন, আর আমাকে ডেকে নিয়ে এসে তুই হাঁটছিস আমার সঙ্গে, আমাকে বল কেন ডাকছিস, কি ব্যাপার? সে কিন্তু আর কোনো কথাই বলছে না। তো উনি বলছে, কি মহা মুশকিল, মানে উনি ভাবছেন যে আমার তাহলে একটা বোধহয় সাইকেল আনলেই ভালো হতো, ও যেভাবে হাঁটছে ওর সাথে হেঁটে পাচ্ছি না আমি। এরকম করতে করতে কি হয়েছে, মানে আমি আগেই বললাম এই গোবরডাঙ্গা তখন একটা মফস্বল রোডে এলাকা, খুব তখন আরো রিমোট, ন্যাচারাল ভাবেই থাকবে। উনি এতটাই হেঁটে গেছেন, হাঁটার পরে মোটামুটি 2টো খাল মতো ছিল, সেটা পেরিয়ে গেছেন, ছোট ছোট খাল হয় না সেটা পেরিয়ে গেছেন। গিয়ে বড় মাঠ ছিল একটা, সেটা পেরিয়ে একটা পুকুর ছিল, তারপরে আবার একটা বিরাট বড় মাঠ ছিল। যখন ওই পুকুরের কাছাকাছি উনি গেছেন, গিয়ে উনি যেন এতক্ষণ বলছেন আমাকে ম্যাডাম যে ওনার বাড়ি, উনি বলছেন উনি যেখানে থাকেন ওনার বাড়ি থেকে উনি বলছেন মানে যেখানে গেছেন নাকি অনেকটা দূর, মানে বলছেন অনেকটা দূরত্ব, অনেকটা, প্রায় হয়তো উনি প্রায় 30-35 মিনিট, হয়তো 40 মিনিট উনি হেঁটেছেন। হেঁটে ওনার একটা ততক্ষণ যেন মানে একটা মানে হিপনোটাইজ হয়ে গেছেন উনি, কেউ মানে আমার ওনাকে একটা হিপনোটাইজ করে দিয়েছে, উনি এরকম মানে উনি ওনার যে বন্ধু ডেকেছেন তার পিছন পিছন উনিও কিন্তু যাচ্ছেন। যেতে যেতে একটা নির্দিষ্ট ওই যে বললাম পুকুরটার পাড়ে এসে তারপরে বড় মাঠ, খাল দুটো পেরিয়ে চলে এসছেন অলরেডি। এসে ওনার মনে হচ্ছে আমি কোথায় যাচ্ছি, আর ও আমাকে ডাকছে তো ডাকছে, চলে যাচ্ছে, আমিও বোকার মতো পিছন পিছন হাঁটছি। ওনার না কেমন একটা ভয় এবং মাথায় একটা কোনো সেন্স ফিরে এসছে। অতক্ষণ কিন্তু ওই প্রায় হাফ অ্যান আওয়ার যে উনি হেঁটে গেছেন, ওনার কিন্তু কোনো সেন্সটা ছিল না, উনি কিনা উদ্ভ্রান্তের মতো হেঁটেছেন। ওই যে ভদ্রলোক মানে যে ওনাকে রঘু নামক কোনো একজন বন্ধু ব্যক্তি ওনাকে ডেকেছিলেন, তার পিছন পিছন উনি কিন্তু ওর মুখটাও না দেখে তার পিছন পিছন দৌড়েছেন। কিন্তু ওই অন স্পট ওই জায়গাটায় যাওয়ার মানে পরেই ওনার কেমন যেন ব্রেনে একটা কিরকম একটা সেন্স ফিরে এসছে, এত রাত্রে আমি একা দূর চলে এলাম, আর যে যে আমাকে আনলো সে কোনো ডাকছে না কেন, না তো। তখন একটা কিরকম ভয় পেয়ে গেছেন উনি। পেয়ে কি হয়েছে, উনি একদম টার্ন নিয়ে উল্টো দিক করে যেদিকে উনি দিকে এসেছিলেন সেই দিকে উনি ওনার বাড়ির দিকে আবার ঊর্ধ্বশ্বাসে দৌড়েছেন, মানে চোখ কান নাক বন্ধ করে উনি দৌড়েছেন। দৌড়ে মানে মানে যতটা গেছেন ততটা তো ওনাকে দৌড়ে আসতে হয়েছে, হয়তো গেছেন হেঁটে, এসছেন দৌড়ে বলে একটু কম সময় লাগতেও পারে, উনি এসছেন দৌড়ে। এসে বাড়ির কাছাকাছি মানে একদম দরজার কাছাকাছি এসে উনি এতটাই মানে হাঁপিয়ে গেছেন, গিয়ে পড়ে গেছেন, পড়ে গিয়ে মানে পুরো সেন্স নেই, অজ্ঞান মতো হয়ে গেছেন। তখন আবার তার কিছুটা পরেই
তখন প্রায় ভোর ভোর হয় প্রায় 3টে বেজে গেছে, 3:30। 2টো থেকেই ঘটনাটা ঘটেছে, প্রায় 3:30 বেজে গেছে। এমন সময় কি হয়েছে, ওনার বাবা মানে ওই মামার মানে বাবা, উনিও বেরিয়েছেন হ্যারিকেনটা নিয়ে বাথরুমে যাবেন বলে। বেরিয়ে দেখছেন কি একটা পড়ে আছে, মানে মাথা নিচু করে, উনি বুঝতে পারছেন না। উনি না ঘাবড়ে গেছেন, কে রাত্রিবেলা মানে ভোর, তখনও অন্ধকার, 3টে 3:30 বাজে, 4টে বাজেনি, কে পড়ে আছে। উনি সঙ্গে সঙ্গে ঘরে চলে গেছেন, গিয়ে ওনার বড় ছেলেকে ডেকেছেন, মানে ওনার আর এক মামা শ্বশুরকে ডেকেছেন। ডেকে এনে বলছেন, তুই শিগগিরই আয় তো, দেখ কে পড়ে আছে এখানে দরজার সামনে। ওনারা এসে লাইটটা বাড়িয়ে ভালো করে দেখেছে। বলছে, ও মা, এ তো আমাদের মানে ওনার নাম করেছে, মানে ছোট মামার নামটা বলে, তো ও তো আমাদের আমার। তখন উনি বলছে, মানে ছোট মামার কথা বলেছে, তো ও। তখন বলছে, তাই? ভালো করে দেখছে, সত্যিই তো। তখন ওনার জ্ঞান নেই, আর প্রচণ্ড গায়ে মানে জ্বর, মানে মানে তখন মানে গা মানে ভীষণ গরম, মানে জ্বর ওনার তখন, আর কোনো সেন্স নেই। তখন সবাই পাঁজাকোলা করে, আরও যারা মামারা ছিলেন তারা সবাই মিলে নিয়ে ওনাকে নিয়ে গেছেন বা ঘরে গিয়ে শুয়ে দিয়েছেন। তারপর তো যাই হোক, শুয়ে টুয়ে দিয়ে জল টল দিয়ে যা করার সবাই বাড়ির লোক উঠে যা করণীয় তো করেছেন। সকাল হয়েছে, যখন ওনার জ্ঞান এসেছে তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, কি হয়েছিল, তুই ওখানে এরকমভাবে অজ্ঞান হয়ে পড়েছিলি কেন দরজার সামনে বাইরে? তখন উনি আগের দিনে ঘটনাটা বলেন, যেরকম 2টোর সময় আমাকে বন্ধু, ওনার বন্ধুর নাম রঘু বলেছে, রঘু এসে আমাকে ডেকেছিল, ডাকার পর আমি বেরিয়ে যাই, আর রঘুর পিছন পিছন এরকম গিয়ে তারপর মনে পড়াতে আমি ফিরে আসি, তারপরে এই ঘটনা হয়েছে, আমি ভয় পেয়ে এরকম হয়েছে। তখন বলছে, রঘু তোকে ডেকেছিল রাতে 2টোর সময়? বলছে, অনেকবার। তখন মা বলতো, না বারবার বলেছে তুই যাবি না, বেরোবি না, তাও তুই বেরিয়েছিস। বলছে, মা বিশ্বাস করো, আমি বেরোচ্ছিলাম না, আমাকে অনেকবার ডেকেছে, তারপরে আমি ভাবলাম যে রাগ করবে, তাই জন্য বেরোলাম, বেরিয়ে এই ঘটনা ঘটলো। যাই হোক, খবর গেল রঘুর বাড়িতে যে এরকম তুমি এরকম রাত্রে ডেকেছিলে, তারপরে দেখো এরকম ঘটনা। এই কথা শুনে রঘু, যে সত্যি ওনার বন্ধু ছিলেন, সে তো সঙ্গে সঙ্গে চলে আসে এর বাড়িতে। এসে বলেন যে, আমি তোকে কালকে রাত্রিবেলা ডেকেছিলাম। বলছে, একদম, তুই নাম বলেছিস পরিষ্কার, তুই ডেকেছিস, তো তো তুই মানে তোর মুখটা আমি দেখিনি, কারণ আমি বেরোনো মাত্রই তুই পিছন ঘুরে তুই চলে গেছিস, আমাকে পিছন পিছন ডেকে নিয়ে, আর কোনো কথা বলিসনি, তাতেই তোমার সন্দেহ হয়েছে। কিন্তু তোর গলা, তোর নাম রঘু নামটা আমাকে কিন্তু বলেছি, এবং তোর গলা আমি মনে হচ্ছে তোরই গলা। বিশ্বাস কর, আমি কিন্তু আসিনি, আমি এত রাত্রে কালকে বাড়ি থেকে বেরোইনি। 1 নম্বর, তুই চল আমার বাড়িতে, আমার মাকে বাবাকে সব জিজ্ঞাসা কর আমি কোথায় ছিলাম, রাত্রে বাড়ি ছিলাম কিনা। আর এই তো এখন খবর পেয়ে আমি তো বাড়ি থেকেই আসছি, আমি তো কোথাও যাইনি। সত্যি খবর নিয়ে জানা গেল যে ওই রাতে রঘু কোনোভাবেই আসেনি এবং ওনাকে ডাকেও নি। তাহলে কে সেদিন এসেছিল রাত্রিবেলা ওনাকে এরকমভাবে ডাকতে? এবং তারপরে ওনার যে এই এত জ্বর এবং শরীর খারাপ, একটা বিভৎসভাবে ওনার চলতে লাগলো। এইটা দেখে যখন রঘু আসেনি, তখন বাড়ির লোকরা সন্দেহই করলো যে অত রাত্রে ওনাকে তাহলে ডেকেছিল, নিশ্চয়ই সেরকম ভালো কিছু নয়, কোনো একটা এমন কিছু মানে ওই নিশি রাতে ওনাকে ডেকে নিয়ে গেছিল কোনো খারাপ কাজের জন্য বা মেরে ফেলার জন্য। তার ফলেই হয়তো উনি প্রাণে বেঁচে গেছেন ঠিকই, কিন্তু তার আজকে এই পরিণতি। তখন একজন মানে যে ঝাড়ফুঁক করে একজনকে ডেকে আনা হয়েছে। তিনি ঝাড়ফুঁক করে ভালো করে দেখে ওনাকে দেন, দিয়ে তো মোটামুটি সে সুস্থ হয় এবং উনি বলে যান যে ঠিক আছে, আর আশা করি কিছু এরকম হবে না। কিন্তু ওরই একটা কথা বলে যান যে ওই রাতে ওনাকে রঘুর ছদ্মবেশে বা রঘুর গলাটা দিয়ে কোনো একটা আত্মা, দুরাত্মা একটা কোনো, সেই আত্মা ওই নিশি রাতে ওনাকে নিশির ডাক ডেকে নিয়ে গেছিল, এবং সে আত্মাই হোক বা কোনো খারাপ উদ্দেশ্যে কোনো ব্যক্তি হোক, ওনাকে একটা নিশির রাতেই নিশির ডাকের মানে করে একটা কোনো মানে খারাপ কিছু করার জন্য বা যে কারণেই হোক না কেন, ওনাকে নিয়ে গিয়ে ওই বড় যে মাঠটা বললাম, যে শেষ মাঠটায় নিয়ে গিয়ে ওখানে হয়তো ওনাকে কিছু একটা করা হতো, হয় ওনাকে মেরে ফেলা হতো বা কিছু একটা করা হতো। সে যাই হোক, সে আত্মাই হোক এবং কেউ কোনো ক্ষতিই করুক বা যে কোনো কারণেই হোক, যাই হোক, উনি তো ওনাকে ঠিকঠাক করে মানে সেই সময়টায় আর কি
তৎক্ষণাৎ ওনাকে এটা ভালো করে দিয়ে যায় এবং তারপরে উনি আর এই হয়তো এরকম ধরনের কোনো কিছু আত্মা হোক বা কিছুর কবলে পড়েনি ঠিকই, কিন্তু আমাকে ম্যাডাম বললেন একটা আশ্চর্য ঘটনা। তার পরবর্তীকালে উনি আমি আগেই বলেছিলাম উনি ইঞ্জিনিয়ার হয়েছিলেন, পাশ করেছিলেন, চাকরি বাকরি করতেন, বিরাট বড় চাকরি করতেন। তার বিয়ে হয়, মানে মামি আসেন, মামি শাশুড়ি ওনারা আসেন, তাদের দুটো ছেলে সন্তান হয়। কিন্তু কি কারণে জানা যায় না, কিছুদিন বাদে ওনার মামা শ্বশুরের মৃত্যু হয়। তার কিছুদিনের মধ্যেই মামি শাশুড়ির মৃত্যু হয়, মামার মৃত্যু হয় একটা অসুস্থতার কারণে, মানে একটা হঠাৎ করে একটা খারাপ অসুখ হয়, তারপরে মৃত্যু হয়। মামি শাশুড়িরও একটা হঠাৎ করে একটা মৃত্যু হয়। সব থেকে বড় কথা, দুটো সন্তান ছেলে ওনাদের ছিল, সেই ছেলে দুটো অল্প বয়সে বিষাক্ত কোনো পোকার কামড়ে দুটো ছেলের মৃত্যু হয়। মানে ওনাদের বংশটা, মানে ওই মামার বংশটা, মামার স্ত্রী, মামার দুই ছেলে, বংশটা নির্মূল হয়ে যায়। সেটা যে কোনো কারণেই হোক, কোনো প্রেতাত্মা, দুরাত্মার প্রভাবেই হোক, বা কেউ কোনো ক্ষতি করার জন্যই নিশি ডেকে তাকে ক্ষতি করার চেষ্টাই করুন, যে কোনো কারণেই হোক না কেন, তার কিন্তু সেই সময় হয়তো ভালো হয়ে গেছিলেন, কিন্তু আর কোনোদিন কবলে পড়েনি। কিন্তু তার জীবনটা খুব শর্ট সময়ের মধ্যে তার মানে সংসারটা, তার মানে ফ্যামিলিটা পুরো ধ্বংস হয়ে গেল। মামা স্ত্রী, মামা দুটো সন্তান, আর বাকিরা কিন্তু সবাই আছে, কিন্তু এই মামার ফ্যামিলিটা পুরো শেষ হয়ে গেল। এটা আমাকে পাপিয়া ম্যাডাম বলেছিলেন। এবং এই মানে একটা একটা অভিশপ্ত একটা ঘটনা, কারণটা একটা নিশি ডাকেরই ঘটনাতে হয়েছিল, সেটা পাপিয়া ম্যাডামকে বলেছিলেন পাপিয়া ম্যাডামের শাশুড়ি। আর আমারও খুব একটা অদ্ভুত লেগেছিল যে নিশিটাকে, এটা নিশির আত্মাই হোক, প্রেতাত্মাই হোক, বা কোনো দুরাত্মা হোক, যাকে এই নিশি ডাকেন। কারণ আমি এরকম একটা ঘটনা আমি জানি, আমার নিজের রিলেটিভের ঘটনা ঘটেছে। তাই কিন্তু নিশি ডেকে, মানে একটা নির্দিষ্ট লোকের নাম বলে এরকমভাবে মানে বলা হতো তার নামটা, যেই সে সাড়া দিত তখন তাকে ডাবের মুখটা বন্ধ করে তার আত্মাটা ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে যে কোনো একজন মুমূর্ষ রোগী, যে সমস্ত বাজে কোনো মুনিন টুনিন থাকে, কাপালিক টাপালিক থাকে, তাদেরকে নাকি টাকা দিয়ে করানো হতো তৎকালীন সময়, আগে কিন্তু ঘটতো এগুলো। তার জীবনটা বাঁচিয়ে আরেকজনের জীবন নিয়ে তার জীবনটা বাঁচানো হতো। এটাও নাকি একটা খারাপ, মানে একটা মানে ব্ল্যাক ম্যাজিক টাইপের ঘটনা যাকে বলে, এটাও নাকি হতো। এটা আমি একটা নিজে জানি, এরকম ঘটনা প্রত্যক্ষ আমার এক রিলেটিভ আমার ঘটনাটা বলেছিল। যাই হোক, পাপিয়া ম্যাডামের ঘটনা শুনে আমার সেটাও মনে হয়েছিল, মেবি ওটাও হতে পারে, বা কোনো প্রেতাত্মার ডাকও হতে পারে। কিন্তু যে ডাকটাই হোক না, যে কারণটাই হোক না কেন, দুটোর একটা কারণ, যে কারণেই হোক, ওনার জীবনটা কিন্তু, ওনার বংশটা, মানে ওনার ওই মামা মামির ছেলে, মানে একটা পুরো জেনারেশনটা কিন্তু নষ্ট হয়ে গেল। আমার তো ঘটনাটা খুব অদ্ভুত, অবাক লেগেছিল। জানি না আপনাদের কেমন লাগলো। খুব দুঃখজনক ঘটনা, নুপুর ম্যাডাম বলছেন। পিউ এসে গেছো, আচ্ছা, থ্যাংক ইউ পিউ, তুমি দেখছো। আচ্ছা, এবার বলছি, তা আপনাদের কেমন লাগলো ঘটনাটা আমাকে জানাবেন। কারণ এটা পাপিয়া ম্যাডাম যখন আমার ঘটনাটা বলেছেন, আমার দুটো কারণে ঘটনাটাকে খুব মানে একটা অদ্ভুত মনে হয়েছে, যে এক্সক্লুসিভ লেগেছে। যে একটা হতে পারে যে এই ব্ল্যাক ম্যাজিক তখনও ছিল, মানে তখন তো ছিলই, এখনও আছে, এটা একটা ব্ল্যাক ম্যাজিকও হতে পারে, তার কারণেও হতে পারে। আর একটা কারণ হতে পারে ওই নিশিরাতে কোনো প্রেতাত্মার ডাকও হতে পারে, তার জন্য হতে পারে এটা। তৎকালীন সেই সময় হয়তো তিনিও বেঁচে গেছিলেন, কিন্তু পরে একটা নির্দিষ্ট সময়ের পর হয়তো তাকে যিনি কাটিয়ে দিয়ে গেছিলেন দোষগুলো, হয়তো আবার তার এফেক্ট তার ঘাড়ে পড়েছিল, সেই জন্যই এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছিল। আর যাই হোক, ঘটনাটা আমার ভালো লেগেছিল, আমি বললাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। এবারে আমি আরেকটা ঘটনা বলছি, সেটা হলো এই সেটা কিন্তু মানে পুরোপুরি একদম ভীষণভাবে নিষিদ্ধ, এবং সেটা কিন্তু এই ধরনের ব্ল্যাক ম্যাজিকও হতে পারে বা কিছু, আমি বলবো না। এটা পুরোপুরি কিন্তু তৎকালীন সময় একটা বাংলাদেশের ঘটনা, একদম নিষিদ্ধ। আচ্ছা, খুব দুঃখজনক ব্যাপার, সত্যি কথা। এই ঘটনাগুলো তো আমার অদ্ভুতই লাগলো বলেই আমি বললাম ঘটনাটা। আচ্ছা, এবার যেটা বলবো না, এটাও কিন্তু নিষিদ্ধাক, কারণ অনেকগুলো আমার কাছে ঘটনা জমে আছে, আমি যার জন্য দুটো নিষিদ্ধাক পরপর বলে দিচ্ছি, ঘটনা আপনারা বুঝতে পারবেন, একটু পার্থক্য কিন্তু আছে। এটা মিনতি দিয়ে আমাকে জানিয়েছেন যিনি, তিনি তার দিদি শাশুড়ির
বাপের বাড়ির ঘটনা। এটা হচ্ছে বাংলাদেশের যশোরের, তখন ওনারা থাকতেন, তার দিদি শাশুড়ি, তার বাপের বাড়ির ঘটনা। কোয়েলি ওয়াচিং, থ্যাংক ইউ কোয়েলি, দেখছো তুমি? আচ্ছা, হ্যাঁ কোয়েলি তুমি এসে গেছো দেখলাম, থ্যাংক ইউ কোয়েলি। আচ্ছা, দেখো ভালো লাগবে আশা করি, একটু দেখো। আচ্ছা, যেটা বলছিলাম এই মিনতি দি তার দিদি শাশুড়ির যে ব্যাপারটা বলছিলাম, যশোর যশোর জেলারই একটা জায়গার উনি আমাকে নামটা বলেছিলেন, আমি সেগুলো এখন আর বলে লাভ নেই, কারণ এগুলো দেশভাগের আগেকার ঘটনা যেহেতু ছিল, সেই জন্য সেই জায়গা সেই গ্রাম সেইগুলো এখন এখানে বলে আমরা কেউ বুঝবেও না। যাই হোক, যশোরেরই বাংলাদেশে, অধুনা তো বাংলাদেশেই সেটা পড়েছে, তখন তো একই ছিল সেই সময়কার ঘটনা। সেখানে মানে উনি বলছেন, এই মিনতি দি আর কি বলছেন যে তার দিদি শাশুড়ি তার ছোটবেলা থেকে নাকি দেখেছেন তাদের ওই গ্রামে একটা মানে বাড়ি ছিল, সেই বাড়িটা মানে পোড়ো বাড়ি হয়ে থাকতো। এনারা বলতেন যে বাড়িটা পোড়ো বাড়ি। ছোটবেলা থেকে নাকি দিদি শাশুড়িরা বলতেন যে ওই বাড়িতে ভূত আছে, ওনাদের যা হয় আর কি, আগেকার দিনে সে বাচ্চারা যা বলতো ভূত আছে। কিন্তু কেউ সঠিকভাবে কিন্তু সেখানে কি আছে না আছে কেউ বলতে পারতো না। কেন ভূত, কি ভূত, কিসের ভয় বলতে পারতো না। তখন এখনকার মতো অনেকেই বলতো যে হ্যাঁ হয়তো ভূতের ভয় দেখিয়ে শয়তানদের একটা মানে দুষ্কৃতীদের আখড়া তৈরি হয়েছিল এরকম, কিন্তু না, সেখানে কোনো কিন্তু দুষ্কৃতীদের আখড়া তৈরি হয়নি, বাড়িটা ফাঁকাই থাকতো, ওই অবস্থাতেই বাড়িটা থাকতো, পড়ে থাকতো, অন্ধকার নির্জনভাবে পড়ে থাকতো, দিনের বেলা চামচিড়ি টামচিড়ি ঘোরাঘুরি করতো। কিন্তু বাড়িটা কিন্তু সুন্দর ছিল, ভাঙা ছিল না, মানে ভগ্নপ্রায় হয়েছিল তা কিন্তু না, থাকতে থাকতে যেরকম হয়ে যায় সেরকম, কিন্তু পুরো ভেঙে পড়েছে একদম সেরকম কিন্তু ছিল না। এই দিদি শাশুড়িরা ছোটবেলা থেকে দেখেছেন। তা একটা সময় তখন ওনার দিদি শাশুড়ি তখন বিয়ে হব করছে, হয়নি, বিয়ে বহুকাল আগের এই ঘটনা, এটা বিয়ে হব করছে। যাই হোক, সেই সময়টায় একদিন ওনারা হঠাৎ দেখেন যে ওই বাড়িটার মধ্যে রং টং হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। তখন ওনাদের খুব কৌতূহল, ছোটবেলা থেকে দেখে আসছি বাড়িটা এরকম ভাঙা ভাঙা মানে একটা কিরম কিরম পড়ে আছে, পোড়ো বাড়ি হিসেবে রয়েছে, কেউ লোকজন থাকে না, হঠাৎ রং হচ্ছে কেন। ওটা একটা জমিদার বাড়ি ছিল, অর্থাৎ ওনাদের আগেকার দিনে একটা কোনো একটা জমিদারদের ওখানে বাড়ি ছিল। তারা পরবর্তীকালে ওখান থেকে চলে যাওয়ার পরেই বাড়িটা ওরকম বন্ধ হয়ে তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। কিন্তু তাদের কোনো পরবর্তী জেনারেশন কেউ বাড়িতে থাকতো না, না থাকতে থাকতে ওটাকে সবার মুখোমুখি হয়ে গেছে, পোড়ো বাড়ি ভূতের বাড়ি এইসব হয়ে ওটা রয়েছে। কিন্তু কোনো খারাপ দুষ্কৃতীদের আখড়া ফাঁকড়া ছিল না ওটা, কিন্তু বাড়িটা ভাঙাও ছিল না, ওই গাছগাছালি যা বেরিয়ে যায় এরকম ছিল। তাহলে বহু বছর বাদে, প্রায় 10-12 বছর আমি পড়ে থাকার পরে, যখন উনি বলছেন আমার দিদি শাশুড়ি যখন বিয়ে, যখন ছোটবেলায় বিয়ে হতো তখন হয়তো ওনার বয়স 17-18 বছর বয়স হবে, উনি ছোটবেলা থেকে দেখছেন এরকম ধরনের ঘটনা, 5-7-8-10 বছর থেকে বলছেন। তখন যখন দেখছি বাড়িটা রং হচ্ছে, লোকজন এসে আসবে, শোনাশুনি হচ্ছে, মিস্ত্রি লেগেছে, কাজকর্ম করছে, ওদের কৌতূহল হয় কারা আসবে এতদিন বাদে। যাই হোক, তখন ওনার বিয়ে হব ঠিক হচ্ছে, তা তখনকার দিনের ঘটনা। তখন উনি বলছেন একদিন দেখি বাড়িটার রং হলো, আস্তে আস্তে বাড়ি পরিষ্কার হলো, গাছগাছালি কাটা হলো, বেশ সুন্দরভাবে বাড়িটাকে সাজানো হলো, গোছানো হলো, যাতে কোনো লোক বসবাসের একটা যোগ্য করা হলো। কিছুদিন বাদে ওইখানে দেখলেন যে একটা গাড়ি করে, ভালো গাড়ি করে, তখনকার দিনে ভালো গাড়ি করে, মানে জমিদার বাড়ির কোনো একজন মানে ভদ্রলোক, তার স্ত্রী, তার মেয়ে, আরো 2-4 জন লোকজন নিয়ে, বাড়ির কাজের লোকজন নিয়ে তারা ওই বাড়িটাতে এলো, এসে ওখানে থাকবে বলে। এবারে ওনারা নাকি খুব কৌতূহল হয়েছিল যে তাহলে থাকলে পরে জিনিসপত্র নেই কেন, আনেনি, অনেক জিনিসপত্র তো আনতে হয় থাকলে, সব না আসবাবপত্র যা ছিল ভেতরে, কেউ তো জানতো না, বাড়ি বন্ধই ছিল। খুলে যখন রং চং হয়, পরিষ্কার হয়, তখন দেখা যায় সবাই কৌতূহল বশত গিয়ে, সবাই বাচ্চারা যেরকম হয়, ওনারা মিনতি দিদি শাশুড়িও গিয়ে দেখেছিলেন যে ভেতরে নাকি খাট, আলনা, মানে আলমারি, সব যা হয় পুরোনো দিনে, পালঙ্ক, সব নাকি সুন্দর সুন্দর রকম রাখা আছে। সেই জন্য এই যারা এসছিলেন, যে যারা থাকবেন বলে, তারা
হয়তো কিছুদিন থাকবেন বলেই হয়তো এসেছিলেন, কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলেন, কিন্তু কোনো মালপত্র মানে আসবাবপত্র আনেনি, কারণ ভেতরে সব ছিল গোছানো। তারা কিন্তু রং টং হয়ে গেছিল। আর যে ভদ্রলোক মানে পুরোনো দিনে যারা কেয়ারটেকার একজন ছিলেন, যিনি নাকি যার কাছে চাবি টাবিগুলো থাকতো, মাঝে মাঝে জঙ্গল টঙ্গল পরিষ্কার হয়তো করতেন বা করতেন না, সেই ভদ্রলোকও দরজা খুলে দিয়ে এতদিন কাজকর্ম করিয়েছিলেন। এইবার যারা এলেন, জানা গেল যে ওই জমিদার যার বাড়ি ছিল, যিনি তালা বন্ধ করে চলে যান, তার পরবর্তীকালে তার থার্ড কোনো এক জেনারেশন, মানে তার ছেলের ছেলে বা তার ছেলের ছেলে আর তার স্ত্রী, তার মেয়ে, আরো কয়েকজনকে নিয়ে তারা এসেছিলেন। তারা নাকি মানে এই যিনি এসেছিলেন তিনি নাকি ভীষণ সাহসী, এবং তিনি যখন জানতে পারেন যে অমুক জায়গায় আমার দাদুর একটা এত বড় সম্পত্তি পড়ে আছে এবং কেউ দেখভালের অভাবে কেউ যায় না, থাকে না, সেই কারণে তখন থেকে ওই বাড়িটার প্রতি ওর একটা নজর ছিল যে আমি যাব, কে দেখি না ওখানে কি আছে। তা ওনার স্ত্রীকে বলতে, ওনার বাচ্চা মেয়ে যারা তাদেরকে বলতে সবাই রাজি হয়েছে যে হ্যাঁ তারা সবাই মিলে আসবে। আর যেহেতু ওটা একটা বড় বাড়ি হয়ে আছে বা কিছু, সেটা তো ওনারা ওইভাবে জানেন না, ওনারা অন্য জায়গায় থাকতেন, বাংলাদেশের একটা অন্য কোনো জায়গায়, যশোর জেলারই কোনো একটা অন্য জায়গায় বা কোনো একটা অন্য জেলাতে থাকতেন, তারা ওখানে আসবেন বলে এই রং টংগুলো করে ঠিকঠাক করেছিলেন। এবার যখন ওনারা আসেন তখন সবাই আশেপাশের লোক না খুব একটা কিরকম একটা উৎসাহিত হয়েছিল যে এতদিন বাদে আসছে, কি জানি বাড়িটার সম্পর্কে তো একটা ভয়, সবার লোক মুখে প্রচারিত আছে একটা ভয়, একটা ভীতি, কেন, কিন্তু কেউ ভালো করে সঠিক বলতে পারে না যে কেন। কিন্তু কোনো লোক মুখে প্রচারিত আছে যে ওই বাড়িতে যারা আগে ছিলেন জমিদার, তাদের কোনো একজন বংশধর সেটা অত্যাচারী ছিলেন। তারা নাকি খুব মানে ভালো প্রজা দরদি জমিদার ছিলেন না, মানে একটা মানে উচ্ছৃঙ্খল, মদ্যপ, লালসা, মহিলাদের প্রতি লালসা, এরকম একটা নাকি মানে কোনো এক জমিদারের কোনো একজন পরিবারের লোক ছিলেন এরকম ধরনের একটা চরিত্রের। আর তিনি খুব অত্যাচারী ছিলেন, এটা কিন্তু গ্রামের লোকরা লোক মুখে আগের জেনারেশন থেকে জানতে পেরেছে, এবং তার ফলেই হয়তো ওনাদের ধারণা যে কিছু একটা এমন কারণ হয়েছিল যে ওনারা ওই অঞ্চল ছেড়ে, ওই জমিদারি ছেড়ে, অত বড় বাড়ি, সব সম্পত্তি ছেড়ে তালা বন্ধ করে এক কথা তারা চলে গেছিলেন, আর বছরের পর বছর এখানে তারা ফিরে আসেননি। যাই হোক, অনেক বছর পরে এই যে থার্ড জেনারেশনের যে যার কথা বললাম সে এসেছিল, ওই দিদি শাশুড়ির বিয়ের আগে আগে উনি দেখেছিলেন। উনি বলছেন, উনি তখন তো বললাম বিয়ে হবে তখন কত 17-18 বছর বয়স হবে। হঠাৎ একদিনকে রাত্রিবেলা, গ্রামে যা হয়, গ্রামে তখন তো লোকজন আরো কম ছিল, হঠাৎ যদি কোথাও একটা কোনো উত্তেজনা, কোনো একটা চোর ডাকাত আসে বা কিছু হয়, সারা গ্রাম রাষ্ট্র হয়ে যায়। সেইবার রাত্রের বেলাতেও যে যার মতো নাকি বল্লম, তারপর লাঠি, মশাল, তারপরে হেজাগ, এ সমস্ত নিয়ে নাকি এসে যে যার মতো সেখানে চলে আসতো, যেখানে ঘটনাটা ঘটতো সেইখানে। তাই এমন একটা দিন রাত্রিবেলা ওনারা আসা থাকার 3-4 দিনের মধ্যেই হঠাৎ এরকম একটা দিন রাত্রিবেলা উনি আওয়াজ পান যে বিভৎস চিৎকার, পাড়ার লোক যে যেখানে পারছে হই হই করে দৌড়চ্ছে ওই জমিদার বাড়ি, ওই উদ্দেশ্যে, যে নতুন জমিদার এসছেন ওই জমিদার বাড়ির উদ্দেশ্যে ওই দিকটা সবাই হাঁটছেন। তখন ওনারা বলছেন আমরা তো মেয়ে, তখন বেরোনো বারণ ছিল, যখন তখন মেয়েরা বেরোবে না, আর রাত্রিবেলা তো বেরোবেই না। যাই হোক, বাড়ির বাবারা, কাকারা, জ্যাঠারা, আরো সব লোকরা, আশেপাশের লোকরা গেছে। তাদের থেকে যখন সকালবেলা ফেরত আসে তখন জানতে পারেন যে ওই রাত্রিবেলা এই যে ভদ্রলোক মানে এই যে মানে তখন আর জমিদার বলে ব্যাপারটা ছিল না, যারা নতুন ওই জমিদার বাড়িতে যে থার্ড জেনারেশন যে ছেলেটি মানে নাতি উনি ছিলেন, সেই ছেলেটি নাকি মানে একদম অজ্ঞান অবস্থায় নাকি দরজার সামনে মানে জমিদার বাড়ির উঠোনে নাকি পড়ে থাকতে দেখা যায়, এবং যে ওনাদের মানে বাড়ির যিনি দেখভাল করতেন তিনি নাকি রাত্রিবেলা যখন বেরিয়েছিলেন তিনি নাকি দেখতে পান, এবং দেখতে পেন মানে বাড়ির গিন্নিমাকে মানে এনার স্ত্রীকে খবর দেন, তারা এসে দেখেন সত্যি তো ঘরে নেই,
কারণ উনি ওনার মেয়ে এক ঘরে শুতেন আর ইনি অন্য ঘরে শুতেন, সেই জন্য উনি যে বেরিয়েছেন বা কিছু কেউ জানে না। যখন খবর যায় যে ওনার স্ত্রীর কাছে যে উনি বাইরে পড়ে আছেন, উনি দেখে তো পুরো অবাক হয়ে যান যে কি হলো, উনি বাইরে পড়ে আছেন কেন। আর তখনই এই হই হই চই চইটা চিৎকার চেঁচামেচিতে ওই যিনি যিনি দেখাশোনা করতেন তিনি বলাতে পাড়ার লোকজন সবাই ছুটে আসেন। তখনই এই দিদি শাশুড়ি ব্যাপারটা জানতে পারেন। এবার আসি আসল ঘটনাটায়, যে কি হয়েছিল, কেন উনি ওখানে পড়েছিলেন। উনি যখন সুস্থ হন কোনো মতে, তখন ওনার থেকে জানা যায় যে উনি যখন রাত্রিবেলা 4-5 দিন পরে মাথাতে উনি রাত্রিবেলা যখন শোন, তখন ওনার দরজায় নাকি টোকা দিয়ে দেওয়ার আওয়াজ পেয়েছিলেন। কেউ দরজা থেকে টোকা দিয়ে দিয়ে ওনাকে ডাকছেন। উনি ভেতর থেকে খুব সজাগ হয়েছিলেন, অত রাত বলে, যেহেতু পাশের ঘরে ওনার স্ত্রীরা ছিলেন, ওই ঘরে নয়, উনি বলতে পারছিলেন না তো যে স্ত্রীদেরকেও বা ডাকতে গেলেও তো ওইখান দিয়ে বেরোতে হবে। উনি অনেকক্ষণ চুপচাপ ছিলেন। তারপর দেখছি খুব বেশ জোরে 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 ওনার দরজাটাকে ধাক্কা মারা হচ্ছে, কিন্তু ওনার স্ত্রী যে দিকটায় ছিলেন সেই দিকটা যেতে গেলে পরে এখান থেকে না বেরিয়ে যেতে পারবে না মেয়েকে, স্ত্রীকে ডাকতে গেলে। তাই উনি বাধ্য হয়ে অনেক যখন ডাকার আওয়াজ পায়, এবং সবথেকে বড় উনি একটা মহিলা কণ্ঠস্বরে আর্তনাদ কান্নার শব্দ পান আর ডাকে, তখন উনি ভাবে নিশ্চয়ই তাহলে কোনো একজন মহিলা, কোনো একজন তার কোনো অসুবিধা পড়েছে, এত রাত্রে ডাকছে। সেই জন্য উনি দরজাটা তখন খোলেন। খুলে দেখেন একজন মহিলা ওনার সামনে দাঁড়িয়ে আছেন। উনি শুধু জিজ্ঞাসা করেন, এক পলকে উনি দেখেন ওনার ঘরের আলোতে ওনার মুখটা, এবং ওনার চোখ দিয়ে জল পড়ছে, এবং ওনার কান্নার শব্দ উনি শুনতে পান। আর শুনতে পেয়ে উনি যখন বলেন আপনার কি হয়েছে, ডাকছেন কেন, বলা মাত্রই উনি পিছনটা ঘুরে ওনার দিকে পিছন ফিরেই একদম সামনের দিকে মানে প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্র গতিতে দৌড় দেন। আর তখন এই ভদ্রলোক মানে জমিদার যিনি ছিলেন এসছিলেন, উনিও ওনার পিছন পিছন দৌড়ন। কারণ উনি বলছেন যে আমাকে অনেকক্ষণ থেকে উনি দরজা ধাক্কাচ্ছিলেন আর কাঁদছিলেন, মহিলার কণ্ঠস্বর কান্নার পাচ্ছিলাম। আর উনি যখন আমাকে এরকমভাবে দরজা ধাক্কা দেওয়ার পরে আমি দরজাটা খুলে ওনাকে দেখলাম, ওনার চোখে জল পড়ছে, শাড়ি পরা, উনি যখন দৌড়ালেন সামনের দিকে আঙুল দিয়ে কি একটা দেখাতে দেখাতে উনি দৌড়ালেন। আমি ভাবলাম নিশ্চয়ই ওনার একটা কোনো ক্ষতি হয়েছে, ওনার কিছু একটা ঘটনা ঘটেছে সামনে, যে উনি আর বলার সময় পাচ্ছে না, আমার যাওয়া দরকার। আমিও কাউকে কোনো কিছু না বলে ওনার পিছন পিছন দৌড়ই। উনি পিছন পিছন দৌড়াতে দৌড়াতে বেশ খানিকটা পথ, প্রায় মানে হাফ মাইল মতন, হাফ মাইল বলবো না আমি, প্রায় মোটামুটি বেশ অনেকটা, মানে উনি বলছেন মানে মিনিট 7-8 বা 10 হবে, 10-15 মিনিট উনি ওনার পিছন পিছন দৌড়েছেন। দৌড় গিয়েই নাকি উনি বলছেন একটা হঠাৎ এমন একটা জায়গায় উনি থমকে দাঁড়িয়েছেন রাত্রির অন্ধকারে, যেহেতু উনি বুঝতে পারছিলেন না, উনি নতুন ওখানে এসছেন 4-5 দিনের মধ্যে, যে ঠিক সঠিকভাবে তো ওনার চারিদিকটা সম্পর্কে জ্ঞান নেই যে কোথায় কি আছে, কোথায় হতে পারে। বলছে এমন জায়গায় এসেই উনি থমকে দাঁড়িয়ে পড়ে, ওনার ভগবানের কৃপা বলুন যাই বলুন, যে একটু আলো, যে আকাশেরও যে একটা নির্দিষ্ট একটা রং আলো হয়, সেই আলো রাতের অন্ধকারে পড়াতে একটা জলের মতো যেন চকচক পড়ছিল। ওনার যেন মনে হলো উনি পাটা আর এক পা দিলেই উনি বোধহয় গিয়ে ওই জলের মধ্যে পড়বেন। উনি থমকে দাঁড়িয়ে যান, আর সঙ্গে সঙ্গে উনি ঝপাং করে একটা আওয়াজ পান কেউ একটা পড়ে যাওয়ার। উনি বুঝতে পারেন ওনার সামনে যে ভদ্রমহিলা ছিলেন, ওই ভদ্র মহিলাটি ওনার পাশ দিয়ে দৌড়ে আগে যাচ্ছিল, গিয়ে উনি ঝপাং করে লাফ দিয়েছেন। উনি প্রথমে ভাবলেন যে ভদ্রমহিলা তার বোধহয় ওই জলে পড়ে গেছেন, কিন্তু অবাক কাণ্ড হচ্ছে উনি যখন একটু পিছিয়ে এসে দেখছেন যে যদি কেউ পড়ে যায় তাহলে কি হবে, সে চিৎকার করবে, সে জলে হাবুডুবু খাবে, সেই মুহূর্তে একটা জলের একটা ভীষণ আলোড়ন হবে, মানে ফুলে উঠবে জামা কাপড় মানুষের, এটা তো হবে, এগুলো কমন জিনিস। এগুলো বলছে একটা ঝপাং করে যে কিছু একটা পড়লো, বোঝা গেল পড়ে, মানে সেকেন্ডের মধ্যে জলটা না মানে একদম নিশ্চুপ হয়ে গেল, মানে কোনো শব্দ নেই, কিচ্ছু নেই। আর চারিদিকে
একটা বিচ্ছিরি একটা, উনি বলছেন আমি একটা বাজে একটা গন্ধ পেলাম, আর একটা কান্নার বিচ্ছিরি যেন শব্দ, কিন্তু কান্না কিন্তু উনি বলছে আমি পাচ্ছি না যে কান্নাটা কোনো মানে যে কান্নাটা জল থেকে উঠে আসছে বা বাঁচাও বাঁচাও বলছে, এসব কিচ্ছু না। যে কান্নাটা উনি দরজার নাড়ার মতো শুনেছিলেন, যেন মনে হচ্ছে না আশেপাশে কেউ একটা কাঁদছে। মনে হচ্ছে উনি বলছেন ঝপাং ঝপাং করে জলে লাফ দিয়ে পড়েছেন কেউ একটা, কিন্তু সেই পড়াতে যে জলের তো কোনো আস্তরণ ওই ঢেউ টেউ কিচ্ছু নেই, উল্টে ওনার পাশে যেন মনে হচ্ছে কেউ একটা ঘুরে একটা ওই কান্নার শব্দটা পাশ থেকে ঘুরছে। উনি মনে করছেন ওনার পাশে কেউ একটা বোধহয় মানে ঘুরে বেড়াচ্ছে। অথচ উনি দেখলেন কেউ ঝপাং করে জলে কিন্তু পড়ে গেল। তাহলে কে ওনার পাশে? উনি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেলেন। তখন গিয়ে উনি আবার দৌড়ে পালাতে গেছিলেন। পালাতে গিয়েই উনি ওই বাড়ির কাছাকাছিও আসতে পারেনি, উঠোনের অনেকটাই আগে, যেখান দিয়ে মানে ওনার থাকার লোকরা যেখানে থাকতেন কেয়ারটেকাররা, তাদের যে বাইরে যাওয়ার জায়গাটা, সেরকম একটা জায়গায় এসে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। আর সেইখানেই বেশ কিছুটা সময় বাদে যখন উনি বেরোন ওই ভদ্রলোক, সে দেখতে পান। দেখতে পেয়ে ভেতরে খবর দেন। ভেতরে খবর দেওয়ার পর তিনি আসেন। তখন বলে যে ওনার যখন জ্ঞান ট্যান আসেন, ওকে জিজ্ঞেস করা হয় যে আপনার কী হয়েছিল? তখন উনি বলেন যে আমার এই হয়েছিল। তখন এতদিন যেটা ওই মিনতি দৃশ্যশ্রী বলছিলেন যে কেউ জানতে পারেনি যে কি হতে পারে বা ওই বাড়ি থেকে কি ভয় ছিল, কেন ছিল, শুধু জানতেন ভয় ভয় ভয়। এই যে ভদ্রলোক যিনি এসছিলেন এই থাকতে, ওনারা আসার পরে এনার বাবার আমলে কিন্তু হচ্ছে ওই যে যারা থাকতেন আসল লোকরা, জমিদাররা, বাবার কাছ থেকে উনি শুনেছিলেন, কিন্তু ওনার বাবা বলে গেছিলেন এই কথাটা কাউকে বলবে না। সেই জন্য কিন্তু উনি কখনো কাউকে ঘটনাটা বলেননি। সেই দিনে উনি একমাত্র প্রকাশ করেন যে দেখুন আপনারা আর এখানে থাকবেন না, আপনারা চলে যান। তখন উনি বলছেন কেন? এই বাড়িটা কি মানে ভয় দেখিয়ে আমাকে ডাকা হয়েছিল? ঠিক আছে, তাহলে এটাও তো হতে পারে কোনো খারাপ কোনো কারণে কেউ আমাকে ভয় পাইয়েছিল, আমি ভয় পেয়েছিলাম, ভয় পেয়ে অজ্ঞান হয়েছিলাম। তবে এটা ঘটনা, আমি কিন্তু ওই একটা কান্নার আওয়াজ শুনেছিলাম আশেপাশে, সেটাও তো হতে পারে। উনি ভীষণ সাহসী, যে হতে পারে আমাকে কেউ ভয় দেখাবার জন্য এটা করেছিল, কিন্তু এটা পচা গন্ধ আমি কেন পাচ্ছিলাম? তখন উনি বললেন যে বহুকাল আগে যে সময় ওনার তার বাবা আমার দাদুরা ছিলেন, সেই সময় যে বললাম একটা লম্পট ভদ্রলোক ওখানকার থাকতেন, একটা জমিদারের কোনো একজন ফ্যামিলি মেম্বার, সেটা ওনারা গ্রামের লোকরা মিনতি দিদি শাশুড়ি জানতেন। সে অনেক মহিলাদের নাকি অত্যাচার করে তাদেরকে কখনো মেরে ফেলতো, কখনো তাদের কোনো পরিচয় মানে খোঁজই পাওয়া যেত না, হদিশ পাওয়া যেত না। এরকম একটা সময় তিনি কোনো একজনকে নাকি, এরকম তার অনেক কাহিনী ছিল, তার মানে চরিত্রের কাহিনী ছিল, কিন্তু কোনো একটা ঘটনা এমন ছিল যে ঘটনাটা নাকি ঘটানোর পরে কিছুদিনের মধ্যে মানে মাসখানেকের মধ্যে ওনাকেও ওই জলেতে ডুবে মরতে হয়েছিল। তখন নাকি জানা গেছিল এমন উনি একজনের প্রতি, কোনো মহিলার প্রতি অশালীন ব্যবহার করেছিলেন, ব্যবহার করে তিনি, সবাই তো সমান হয় না, সেই মহিলা নাকি এতটাই মানে প্রতিশোধ প্রবণ ছিলেন, তিনি বলেছিলেন যে আমি তোমার সমস্ত চরিত্র হাটে হাড়ি ভাঙবো সবার কাছে গিয়ে, আর যে সমস্ত গ্রামের মহিলারা বলতে পারেনি আমি সবার কাছে গিয়ে বলবো, বলে আমি আমার জীবন আত্মহত্যা করব, আত্মহত্যা করে আমি তোমার প্রতিশোধ নেব, তবুও আমি এই ঘটনা সবাইকে বলবো। তেমনই এই ভদ্র মহিলা তাকে বলার ভয় দেখানোর পরে উনি নাকি তাকে মেরে ফেলেছিলেন, এবং মেরে ফেলে এই জলের মধ্যে নাকি মানে বেঁধে পুঁতে রেখেছিলেন। আর 1 মাসের মধ্যে ওই ভদ্রলোকই, ওই জমিদারের যে ভদ্রলোক, ওই লম্পট ভদ্রলোক ছিলেন, তাকেও নাকি ওই জলেতেই ডুবে মরতে হয়েছিল। ঠিক 1 মাসের মাথায় মরতে হয়েছিল। তখন সবাই বলেছিল যে ওই যে প্রতিশোধ নেবার কথাও বলেছিল, সেই প্রতিশোধও নিয়েছে। শুধু তাই নয়, তারপর থেকে নাকি আরও দুজন মানে ওনাদের বংশের 2 জনের মৃত্যু হয়েছে ওই জলে ডুবে। তারপরেই নাকি ওই বাড়ির যিনি কর্তা যারা ছিলেন, তারা আর
ওখানে ভাই ভাই যারা জমিদাররা ছিলেন তারা আর ওখানে সাহস করে থাকতে পারেননি, তারা চলে এসেছিলেন। কারণ তারপর থেকে নাকি ওনাদের কাছে মানে ওনারা জানতেন, ওনারা ভেবেছিলেন যে যে মহিলাটা ওই ওনার বংশের লোক যে মহিলার প্রতি এরকম খারাপ আচরণ করেছিলেন, করে মেরেছিল, সেই মহিলার প্রেতাত্মা, তার আত্মা শান্তি পায়নি, প্রতিশোধ প্রবণ আত্মাটা ওই বংশের যে কোনো পুরুষকে যদি পায়, বাগে পায়, তাকে মারবে। সেই জন্য কেউ আর ওনারা ওই বাড়িতে আর আসেননি। কিন্তু এই ঘটনা যেহেতু জানাজানি হয়নি, ওনারা আর কাউকে জানাননি, এখান থেকে চলে গেছিলেন। শুধু আসবো না বলে, দরজা বন্ধ আছে বলেই জানতো বলে এই ছেলেটি এখানে সাহস করে এসেছিল। কিন্তু যখন ও আসবো না আর আপনারা আর আসবেন না বলেছিল এই কেয়ারটেকারের ছেলেটি, তখন ও যখন মানতে চায়নি যে কেন আসবো না, এসব ভুল কথা, আমাকে ডাকা হয়েছিল ঠিক কিন্তু আমাকে ভয় দেখানো হয়েছিল, যখন ওই ঘটনাগুলো বললো তখনও আস্তে 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 সব কিছু হিসেব মিলিয়ে নিল। সত্যিই তো আমার এরকম কান্নার আওয়াজ পেয়েছিলাম, আমি এরকম গেছিলাম, আমাকে কোনো কথা বলেনি। এবং যদি সে মানুষই হবে, কেউ ভয় দেখাবে, তাহলে জলে ঝাঁপ মারার পর জলে কেন ওই দাগটা হলো না, কেন কোনো বাঁচাবার জন্য চিৎকার করলো না, কেন কোনো কিছু পরের দিনও ভেসে ওঠেনি, কেন ওই পচা গন্ধটা হলো, কেন আমার পাশ দিয়ে কান্নার একটা আওয়াজ যেন ঘুরে ফিরে বেড়াচ্ছিল, কেন ওই ফাঁকা জায়গায় ফাঁকা রাত্রে? নিশ্চয়ই তাহলে ওই আত্মাই নিশি ডাক করে আমাকে ডেকে নিয়ে গিয়ে, ওই ফ্যামিলির ছেলে বলি আর কাউকে কিন্তু ওই বাড়িতে কিন্তু দেখুন আপনারা, আমি যতদূর জানলাম ওনার কাছ থেকে, অতদিন ওই বাড়ির দরজা বন্ধ অবস্থায় পড়ে আছে, ওখানে কিন্তু আর কোনো ঘটনা ঘটেনি, পাড়ের কাউকে, কোনো পুরুষ মানুষ বা মহিলা কাউকে কিন্তু ওই জলের মধ্যে মানে ডুবে মৃত্যু হয়নি, অপঘাতে মৃত্যু হয়নি, একমাত্র এই বাড়ির লোকেরই হয়েছে এবং এই ভদ্রলোকেরই আবার এটা হলো এত বছর বাদে। তাই নিশ্চয়ই একটা কোনো কারণ তো ছিলই। সেটা আমাকে মিনতি ম্যাডাম বলেছিলেন যে এই যে নিশির ডাক ডেকে নিয়ে গিয়ে ওনাকে মারার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে উনি বেঁচে গেছিলেন। কোনো একটা মানে ভালো কোনো কারণের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক তিনি বেঁচে গেছিলেন। কিন্তু তারপর থেকে ওনারা আর কেউ ওখানে আসেননি, যতদিন অন্ততপক্ষে ওনার মিনতিদির মানে দিদি শাশুড়ি ছিলেন, মানে বিয়ে হয়েও আবার গেছিলেন, মানে বাংলাদেশে ছিলেন, ততদিন পর্যন্ত আসেনি। পরবর্তীকালে কি হয়েছে ওনারা জানেন না, কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। এটা কিন্তু বলবো সত্যি সত্যি একটা অতৃপ্ত আত্মার প্রতিশোধ প্রবণতার কাহিনী। কেমন লাগলো আপনাদের জানাবেন। 11টা বেজে গেছে। আজকে আমি পাপিয়া ম্যাডামের আরেকটা ঘটনা ভেবেছিলাম বলবো, কিন্তু সেটা আমি বলতে পারছি না, কারণ সেটাও অনেকটা সময় লাগবে। এখন 11টা 8 বেজে গেছে। আমি তাহলে নেক্সট ডে ম্যাডাম আপনার এই ঘটনা, সংকট মোচনের ঘটনা অবশ্যই বলবো। আর যারা যারা আমাকে ঘটনা পাঠিয়েছেন তাদের ঘটনাও বলবো, যেমন আজকে আমি বললাম। 3-4টের বেশি ঘটনা তো বলা যায় না, আমি সেটা পরের দিন আবার বলবো। ঠিক আছে, কেমন লাগলো সবার? বেশ ভয়ঙ্কর, নূপুর ম্যাডাম বলছেন। সত্যি কথাই ঘটনাগুলো খুবই মানে ভয়ঙ্করই, এবং ঘটনাগুলো ভীষণভাবে সত্যি। আমার তো মানে খুব মানে অদ্ভুত একটা লেগেছিল। আমি দুটো কেন পরপর বললাম নিশির কাহিনীটা, যে একটা নিশিরাগ হয়তো হতেও পারে একটা ব্ল্যাক ম্যাজিক টাইপের নিশিরাগ, তাকে ক্ষতি করার জন্য চেষ্টা করা হয়েছিল, কারণ তার জেনারেশনটা নষ্ট হয়ে গেল। আবার এই নিশিরাগটা কিন্তু সত্যি সত্যি তার মানে অতৃপ্ত আত্মার একটা প্রতিশোধের কাহিনীর জন্য নিশিরাগ ওরা করা হয়েছিল। সেই জন্য আমার মনে হয়েছিল ঘটনা দুটো খুব মানে একটা বলা আমার দরকার, রিলেটেড আছে কিছু ব্যাপারগুলো, সেই কারণে ঘটনাটা আমি বললাম। ঠিক আছে, আজকে আমি এইটুকুই বলবো, আর কিছু না। কোয়েলি বলছে খুব ভালো লাগলো, বা থ্যাংক ইউ। তুমি তো ভয়টাই পাও না, ওটা কোনো অসুবিধা কিছু নেই। নেক্সট লাইভে আমি অন্যান্য ঘটনাগুলো বলবো। আজকে তাহলে এইটুকুনি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন দেখতে পারলেন না তারা পরে দেখে নেবেন রেকর্ডিংটা, আর পরে আপনারা সকলের মতামত জানালে আমিও জানাবো যে আপনাদের কেমন লাগলো। জানতে পারলে আমারও ভালো লাগবে, আমিও আপনাদের সব যদি কোনো জানতে চান তার উত্তর আমি দিয়ে দেবো। সম্পাদি বলছেন গুড নাইট। হ্যাঁ, গুড নাইট সকলকে। দেখা হবে নেক্সট লাইভে।